বন্ধুরা, টাকা এমন একটি জিনিস যেটার জন্য আমরা সারাদিন পরিশ্রম করি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পকেটে থাকা নোটটি এলো কিভাবে? এটা কি শুধুমাত্র কাগজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কারিশমা? আবার কথায় আছে, টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে থাকে। সরকারের কাছে কিন্তু টাকা ছাপানোর মেশিন আছে, কিন্তু সরকার ইচ্ছা মতো টাকা ছাপায় না কেন? বাংলাদেশে এত গরিব মানুষ আছে, সরকার টাকা ছাপিয়ে কেন সবাইকে বড়লোক করছে না? তো আজকের এই ভিডিওতে টাকা সম্পর্কে এমন অ্যামেজিং ফ্যাক্ট জানবেন যেগুলো আপনাকে অবাক করবে, এবং দেখবেন যে বাংলাদেশের টাকা কিভাবে তৈরি হয়। বন্ধুরা, প্রথমে আমরা জানবো কোন টাকা তৈরি করতে কেমন খরচ হয়। বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী 1 টাকার একটি কয়েন তৈরি করতে 95 পয়সা খরচ হয়, এবং 2 টাকার একটি কয়েন তৈরি করতে 1 টাকা 20 পয়সা খরচ হয়। এরপর 5 টাকার একটি কয়েন তৈরি করতে 1 টাকা 95 পয়সা খরচ হয়। বাংলাদেশের সব থেকে বড় নোট হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকার নোট তৈরি করতে সরকারকে খরচ করতে হয় 7 টাকা। অন্যদিকে 500 টাকার একটা নোট তৈরি করতে মোট খরচ হয় 6 টাকা, আর 100 টাকার একটি নোট তৈরি করতে মোট খরচ পড়ে 4.5 টাকা। যেহেতু বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে থাকে, তাই বাংলাদেশ ব্যাংক সবাইকে অনুরোধ করে থাকে এই টাকাগুলো যত্ন সহকারে ব্যবহার করতে। তো টাকা কিভাবে উৎপাদন হয় এবং সরকার কেন আনলিমিটেড টাকা ছাপায় না, এটি আপনাদেরকে একটু পরে জানাবো। তার আগে আপনাদের একটি সিম্পল ফর্মুলা জানতে হবে। আগের যুগে মানুষ চালের পরিবর্তে ডাল এবং ডালের পরিবর্তে সবজি নিত, অর্থাৎ তারা একটি জিনিস বিনিময় করে প্রয়োজনে আরেকটি জিনিস নিত। এভাবেই মানুষ তাদের প্রয়োজন মেটাতো। বর্তমান যুগেও কিন্তু এটি ব্যতিক্রম নয়। মানুষ প্রয়োজন মেটানোর জন্য টাকা ব্যবহার করে থাকে। টাকার মূল্য আছে বলেই মানুষ টাকার জন্য কাজ করে থাকে। মানুষ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যতগুলো কাজ করে থাকে, সেই সকল কাজের উদ্দেশ্যই হচ্ছে টাকা কামানো, এবং সেই টাকা দিয়ে নিজেদের প্রয়োজন মিটিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যদি কোটি কোটি টাকা ছাপিয়ে গরিব মানুষদেরকে বিতরণ করত, তাহলে কিন্তু প্রতিটি মানুষই কোটিপতি হয়ে যেত, আর এর মাধ্যমে প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে যেত। কারণ হিসেবে মনে করুন আপনি এখন ব্যবসা করছেন এবং প্রতিটি পণ্য থেকে 4-5 টাকা লাভ করছেন, কিন্তু আপনি যদি কোটিপতি হয়ে যেতেন, তাহলে মাত্র 4-5 টাকা লাভ দিয়ে আপনার পোষাতো না। 4-5 টাকা লাভ আপনার কাছে কিছুই মনে হবে না। আপনি তখন একটি পণ্য থেকে অনেক বেশি লাভ করতে চাইতেন, তাই আপনি কিন্তু পণ্যের মূল্য অনেক বাড়িয়ে দিতেন। এছাড়া সরকার যেহেতু সবাইকে কোটি টাকা দিয়েছে, তাই সকলেই তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। অনেক মানুষ এমন থাকবে যারা মাঠে আর যেতে চাইবে না এবং ফসল ফলাতে চাইবে না, কারণ তারা তো এখন কোটিপতি। কোনো ব্যক্তি তখন শ্রমিক হতে চাইবে না কিংবা ইউটিউবার হতে চাইবে না। হঠাৎ করে তখন দেশের উৎপাদন কম হয়ে যাবে, ফসল ফলাদি কম উৎপাদন হবে, আর তখন মানুষের চাহিদা মেটানোর জন্য জিনিসপাতির দাম অনেক বেড়ে যাবে। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে সরকার কেন আনলিমিটেড টাকা ছাপিয়ে গরিব মানুষদের মধ্যে বিতরণ করছে না কেন। তো এখন আমরা জানবো বাংলাদেশে টাকা কিভাবে তৈরি হয় এবং কোন ফ্যাক্টরিতে এই টাকা তৈরি হয়। বাংলাদেশে যে টাকাগুলো ছাপা হয়, এই টাকাগুলোর কাগজ আনা হয় সুইজারল্যান্ড থেকে। যেমনটা জানি, বর্তমান বিশ্বে প্রায় 200টির বেশি দেশ আছে, তবে সব দেশে কিন্তু টাকা ছাপানোর মেশিন নেই। পৃথিবীতে মাত্র 65টি টাকা ছাপানোর মেশিন এবং কারখানা আছে। এর মধ্যে একটি টাকা ছাপানোর কারখানা বাংলাদেশে আছে, আর এই কারখানাকে গাজীপুরের টাকশাল বলা হয়। বাংলাদেশের টাকা ছাপানো এই কারখানার নাম হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। এই প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে অনেক সিকিউরিটি রয়েছে। প্রতিষ্ঠানের প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তাকে কঠোর নিয়ম মেনে চলতে হয়। তো ফ্যাক্টরিতে টাকা তৈরি করার জন্য সর্বপ্রথম বিদেশ থেকে কাগজ এবং তুলা আনা হয়। এরপর এগুলোকে মেশিনের মধ্যে দেওয়া হয়। তারপর মেশিন কাগজগুলোকে নরম করে দেয়। এরপর কাগজগুলো একটি ড্রামের মধ্যে দেওয়া হয়, যেখানে কাগজের সাথে পানি মেশানো হয়। তারপর এটিকে ভালো মতো মিক্স করা হয়। ভালো মতো মিক্স হয়ে গেলে এর থেকে সম্পূর্ণ পানি বের করে নেওয়া হয়। এরপরে সেগুলোকে একটি মেশিনের মধ্যে দেওয়া হয়। মিশ্রণগুলো যখন এই মেশিনের মধ্যে দেওয়া হয়, তখন এই মেশিনটি চাপ প্রয়োগ করে এগুলোকে কাগজ বানিয়ে দেয়। আমরা প্রত্যেকটি টাকাতে সেই দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিখ্যাত লোগো দেখে থাকি। সর্বপ্রথম এই ছবির লোগো টাকার উপরে বসানো হয়, তারপর বিভিন্ন মেশিন ব্যবহার করে টাকাগুলোর উপরে ওয়াটারমার্ক বসানো হয়। এভাবে কাগজের বড় একটি রোল তৈরি হয়, যা দিয়ে টাকা তৈরি করা হয়ে থাকে। তবে এর জন্য আরো কিছু ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে এই কাগজগুলোকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। মেশিনের মাধ্যমে দেখা হয় এর মধ্যে ভুল ত্রুটি আছে কিনা। যদি কোনো ভুল পাওয়া যায়, তাহলে সেই কাগজগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়।
যদি সবকিছু ঠিক থাকে তাহলে এগুলোকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই বিশাল বান্ডিলগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। ধারালো ব্লেডের মাধ্যমে এই রোলকে কেটে ফেলা হয়। তারপর এগুলোর মধ্যে হলমার্ক বসানো হয়। প্রত্যেকটি টাকার মধ্যে এই হলোগ্রাম দেখা যায়। তারপর কাগজের গুণগত মান সহ সবকিছু ঠিক আছে কিনা তা মেশিনের সাহায্যে দেখে নেওয়া হয়। তারপর এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয়। সামনের দিকে একটা মেশিন এগুলোকে টুকরো করে কেটে ফেলে। তারপর কাগজগুলোকে প্রিন্টিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে থাকা ওয়ার্কারগুলি কাগজগুলিকে প্রিন্টারের মধ্যে দিয়ে দেয়। কাগজগুলো সামনে যাওয়ার পর এগুলো 3 ধাপ অতিক্রম করে। প্রথমে আসে অফসেট প্রিন্টিং। এখানে বিভিন্ন ধরনের নোটের জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয়। তারপর কোয়ালিটি ইন্সপেক্টর এই রংগুলো ভালোমতো পরীক্ষা করে দেখে। নোটের রং বেশি হালকা হওয়া যাবে না, আবার বেশি গাঢ় হওয়া যাবে না। তারপর নোটগুলিকে সিল্ক স্ক্রিন প্রিন্টিং এ পাঠিয়ে দেওয়া হয়। নোটের উপরে কত টাকা লেখা হবে তা এই মেশিনটি ঠিক করে দেয়। 200 টাকার নোট হলে 200 লিখে দেয়, 100 টাকার নোট হলে 100 লিখে দেয়। এর পরবর্তী প্রসেস হচ্ছে ইনট্যাগলিও প্রিন্টিং। এই নোটের উপরে হাত দিলে কি লেখা আছে তা আপনি ইনট্যাগলিও প্রিন্টিং এর মাধ্যমে বুঝতে পারবেন। এই প্রসেসটি এখানে সম্পূর্ণ করা হয়। প্রিন্টিং এর সকল প্রসেস শেষ হওয়ার পরে এগুলোকে কাটিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কাগজগুলিকে সঠিক মাপে কাটা হয়। টাকাগুলো যখন সঠিকভাবে কাটা হয়ে যায় তখন বড় বড় কন্টেনারে লোড করে এগুলো ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। আর যে নোটগুলি এই প্রসেসে নষ্ট হয়ে যায় সেগুলিকে বিআই সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়। তারপর কিছু প্রসেস অনুসরণ করে এগুলোকে আবার নোটে পরিণত করা হয়। এখন আসা যাক আসল প্রশ্নে, কেন সরকার বেশি করে টাকা ছাপায় না? একটি দেশে মোট যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয় ঠিক সেই পরিমাণ টাকা ছাপানো হয়। তাই একটি দেশে ক্রয় করার মতো যতগুলো জিনিস থাকে তার পরিমাণ নির্ধারণ করে বাজার মূল্য নির্ধারণ করা হয়, আর সেই পরিমাণ টাকা ছাপানো হয়। এর বেশি টাকাও নয়, আবার কম টাকাও ছাপা হয় না। সেই জিনিসপত্র নির্ধারিত মূল্য অনুযায়ী ফ্যাক্টরিতে টাকা ছাপানো হয়ে থাকে। যেমন ধরুন বাংলাদেশে মাত্র 10 জন মানুষ বসবাস করে, আর এখানে মোট 10 কেজি চাল উৎপাদন হয়। 10 কেজি চালের দাম যদি 100 টাকা হয় তাহলে বাংলাদেশ সরকার মোট 100 টাকায় ছাপাবে। সেক্ষেত্রে প্রত্যেক কেজি চালের দাম হবে 10 টাকা করে। তবে যদি বাংলাদেশ সরকার 100 টাকার পরিবর্তে 1000 টাকা ছাপায় তাহলে প্রতি কেজি চালের দাম বেড়ে হয়ে যাবে 100 টাকা। বিষয়টা হচ্ছে আপনার কাছে 10 টাকা থাকুক কিংবা 100 টাকা, আপনি চাল কিন্তু 1 কেজি পাবেন। এই বিষয়টি বুঝতে না পেরে জিম্বাবুয়ে সরকার অনেক পরিমাণ টাকা ছাপিয়ে ফেলে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মনে করেছিল যেহেতু তাদের গরিবের সংখ্যা অনেক বেশি তাই টাকা ছাপিয়ে গরিব মানুষকে বড়লোক করবে, কিন্তু এটি ছিল একটি বোকামি। তাই জিম্বাবুয়ের মানুষ অনেক বেশি কোটিপতি হয়ে যায়। তাদের সামান্য একটি কলম বা খাতা কিনতে গেলেও লক্ষ টাকা খরচ করতে হতো। তারা এই সমস্যার সমাধানের জন্য 2008 সাল পর্যন্ত আরো বেশি টাকা ছাপাতেই থাকে। এমনকি তারা 1 কোটি টাকার নোট পর্যন্ত ছাপায়। একবার ভাবুন, যে দেশে 1 কোটি টাকার নোট থাকতে পারে সেই দেশে জিনিসপত্রের দাম কেমন হবে। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে সরকার সকল অর্থকে বাতিল করে দেয় এবং তারা অন্য দেশের মুদ্রা ব্যবহার করতে শুরু করে, কিন্তু তাতেও তাদের সমস্যা যায়নি। তাদের অর্থনীতি কিন্তু ভেঙে গিয়েছে। তো বুঝতে পারলেন সরকার কেন আনলিমিটেড টাকা ছাপায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।